বিসমিল্লাহির রহমানির রহিম। সুপ্রিয় এইচএসসি প্রথম বর্ষের শিক্ষার্থীরা, তোমাদেরকে অনলাইন ক্লাসে স্বাগতম। এসএসসি পরীক্ষায় কৃতিত্বের সাথে পাশ করে কলেজ জীবনে পা দিয়েছ, তাই তোমাদেরকে অভিনন্দন জানিয়ে আমার ক্লাস শুরু করছি। আমি নূর পারভিন আক্তার, প্রভাষক, রাষ্ট্রবিজ্ঞান বিভাগ, ইসলামিয়া কলেজ, চট্টগ্রাম। আমি আজকে তোমাদের সাথে পৌরনীতি ও সুশাসন প্রথম পত্রের প্রথম অধ্যায় থেকে আলোচনা করব। অধ্যায়ের নাম হচ্ছে পৌরনীতি ও সুশাসন পরিচিতি। এই অধ্যায় থেকে আমি যে বিষয়গুলো আলোচনা করব সেগুলো হচ্ছে পৌরনীতির ধারণা ও সংজ্ঞা, সুশাসনের স্বরূপ ও বৈশিষ্ট্য, পৌরনীতি ও সুশাসনের পরিধি ও বিষয়বস্তু, পৌরনীতি ও সুশাসন পাঠের প্রয়োজনীয়তা। এখন আমরা বিস্তারিত আলোচনায় চলে যাচ্ছি। প্রয়োজনের তাগিদে মানুষ জন্মলগ্ন থেকে সংঘবদ্ধভাবে বসবাস করে আসছে। মানুষের এই সংঘবদ্ধতা অন্যান্য জীবজন্তুর একত্রে বসবাস ও চলাফেরা থেকে স্বতন্ত্র। এজন্য বলা হয়ে থাকে মানুষ সামাজিক জীব। রাষ্ট্রবিজ্ঞানের জনক গ্রিক দার্শনিক অ্যারিস্টটল এজন্য যথার্থই বলেছেন, মানুষ স্বভাবতই সামাজিক ও রাজনৈতিক জীব। যে সমাজে বসবাস করে না সে হয় দেবতা, না হয় পশু। সংঘবদ্ধ বা সমাজবদ্ধ মানুষের নাগরিক জীবনকে কেন্দ্র করে বিভিন্ন প্রথা, নিয়মকানুন, রীতিনীতি, আচার অনুষ্ঠান প্রচলিত রয়েছে। নাগরিক জীবনের এসব দিক নিয়ে আলোচনার জন্য গড়ে উঠেছে জ্ঞানের এক বিশেষ শাখা, যা পৌরনীতি নামে পরিচিত। পৌরনীতি হলো নাগরিকতা বিষয়ক বিজ্ঞান। এটি নাগরিককে তাত্ত্বিক জ্ঞান দান করে। আর সুশাসন হলো পৌরনীতির তাত্ত্বিক জ্ঞানের বাস্তব রূপ। সুশাসন উন্মুক্ত, স্বচ্ছ, জবাবদিহিমূলক এবং মমতাপূর্ণ রাজনৈতিক, সামাজিক ও অর্থনৈতিক ব্যবস্থা নিশ্চিত করে। পৌরনীতি ও সুশাসনের অগ্রযাত্রার কেন্দ্রবিন্দুতে থাকে নাগরিক। উভয়ের উদ্দেশ্য হল নাগরিক জীবনকে নিরাপদ, সভ্য ও নিশ্চিত করা। এখন আমরা পৌরনীতি কাকে বলে সেটা নিয়ে আলোচনা করব। পৌরনীতি একটি সংস্কৃত শব্দ। পৌরনীতির ইংরেজি প্রতিশব্দ সিভিক্স। সিভিক্স শব্দটি এসেছে দুটি ল্যাটিন শব্দ সিভিস এবং সিভিটাস থেকে। সিভিস শব্দের অর্থ নাগরিক এবং সিভিটাস শব্দের অর্থ নগর রাষ্ট্র। সুতরাং উৎপত্তি বা শাব্দিক অর্থে পৌরনীতি হল এমন এক শাস্ত্র যা নগর রাষ্ট্রে বসবাসরত নাগরিকদের আচার আচরণ, রীতিনীতি ও কার্যাবলী নিয়ে আলোচনা করে। পৌরনীতি বা সিভিক্স শব্দটির প্রথম সূত্রপাত ঘটে প্রাচীন গ্রিসের নগর রাষ্ট্রকে কেন্দ্র করে। প্রাচীন গ্রিসে এক একটি নগরকে কেন্দ্র করে এক একটি রাষ্ট্র গঠিত হতো। এইসব নগর রাষ্ট্র ছিল ক্ষুদ্র, জনসংখ্যা ছিল সীমিত। এইসব নগর রাষ্ট্রে বসবাসকারী জনগণের মধ্যে যারা রাষ্ট্রীয় কর্মকাণ্ডে অংশগ্রহণ করত, শুধু তাদেরকেই নাগরিক বলা হতো। আর এইসব রাষ্ট্রে বসবাসকারী নাগরিকদের আচার আচরণ, রীতিনীতি, অধিকার ও কর্তব্য নিয়ে আলোচনা করা হতো পৌরনীতিতে। কিন্তু বর্তমানে পৌরনীতির ধারণাকে শুধুমাত্র শব্দগত অর্থে আলোচনা করা হয় না, কেননা বর্তমানে প্রাচীন গ্রিসের নগর রাষ্ট্রের মতো রাষ্ট্র আর নেই, বরং এগুলো এখন জাতীয় রাষ্ট্র হিসেবে সমধিক পরিচিত। বর্তমান জাতীয় রাষ্ট্রগুলো আয়তনে যেমন বড়, জনসংখ্যাও তেমন বেশি। এইসব জাতীয় রাষ্ট্রে নাগরিকদের জীবন এবং কার্যাবলী জটিল এবং বহুমুখী। প্রাচীনকালে নাগরিক জীবন পরিবার ও ক্ষুদ্র রাষ্ট্রের মধ্যে সীমাবদ্ধ ছিল, কিন্তু বর্তমানে নাগরিক জীবন পরিবার, গ্রাম, স্থানীয় সংস্থা, এমনকি রাষ্ট্রের গণ্ডি পেরিয়ে আন্তর্জাতিক রূপ পরিগ্রহ করেছে। এছাড়া আধুনিককালে রাষ্ট্র ও সরকার শুধু শাসন কার্য সম্পন্ন করে না, পাশাপাশি সামাজিক, রাজনৈতিক, অর্থনৈতিক, সাংস্কৃতিক প্রভৃতি দায়িত্ব পালন করে। সুতরাং বলা যায়, আধুনিক রাষ্ট্রের নাগরিকদের ভূমিকা ও কার্যাবলী, আচার আচরণ এবং তাদের বিভিন্ন আর্থসামাজিক, রাজনৈতিক, আন্তর্জাতিক প্রতিষ্ঠান সম্পর্কে সবিস্তারে আলোচনা পর্যালোচনার মাধ্যমে যে শাস্ত্র আদর্শ নাগরিক জীবনের ইঙ্গিত দান করে তাই পৌরনীতি।
পৌরনীতির ধারণাকে আমরা দুটি অর্থে ব্যবহার করতে পারি, একটি সংকীর্ণ অর্থে এবং আরেকটি ব্যাপক অর্থে। সংকীর্ণ অর্থে পৌরনীতি বলতে নাগরিকের অধিকার ও কর্তব্য সংক্রান্ত বিজ্ঞানকে বোঝায়, আর ব্যাপক অর্থে নাগরিকের অধিকার ও কর্তব্য সহ সামাজিক ও রাজনৈতিক প্রতিষ্ঠান, স্থানীয়, জাতীয়, আন্তর্জাতিক প্রতিষ্ঠান এবং নাগরিকের অতীত, বর্তমান, ভবিষ্যৎ নিয়ে যে শাস্ত্র আলোচনা করে তাকেই পৌরনীতি বলে। সব শেষে আমরা বলতে পারি, পৌরনীতি এমন একটি গতিশীল সামাজিক বিজ্ঞান যা আধুনিক জাতীয় রাষ্ট্রে বসবাসকারী নাগরিকদের রীতিনীতি, আচার আচরণ, অতীত, বর্তমান, ভবিষ্যৎ, জাতীয় এবং আন্তর্জাতিক মানবতার সাথে জড়িত বিষয়সমূহ নিয়ে আলোচনা করে। এখন আমরা সুশাসন নিয়ে আলোচনা করব। সুশাসন একটি আধুনিক ধারণা। সামাজিক, রাজনৈতিক ও অর্থনৈতিক উন্নয়নের পূর্বশর্ত হচ্ছে সুশাসন। সুশাসন শব্দটির ইংরেজি প্রতিশব্দ গুড গভর্নেন্স। সুশাসন বা গুড গভর্নেন্স প্রত্যয়টি সম্পর্কে ধারণা পেতে হলে আমাদেরকে শাসন বিষয়টি সম্পর্কে ধারণা লাভ করা প্রয়োজন। সাধারণভাবে বলা যায়, শাসন হলো এক ধরনের প্রক্রিয়া, যে প্রক্রিয়ার মাধ্যমে রাষ্ট্রের কর্তৃত্ব বা ক্ষমতাকে জনগণের রাজনৈতিক ও অর্থনৈতিক উন্নয়নের লক্ষ্যে ব্যবহার করা হয়। সুশাসন একটি রাষ্ট্র বা সমাজ ব্যবস্থাকে কাঙ্ক্ষিত উন্নয়নের দিকে নিয়ে যায়। সুশাসনকে এক প্রকার মানদণ্ডও বলা যায়, যে মানদণ্ডের সাহায্যে একটি সমাজের বা রাষ্ট্রের সামগ্রিক অবস্থা যাচাই করা সম্ভব। বিশ্ব ব্যাংকের মতে কতগুলো বিষয় সুশাসনের অন্তর্ভুক্ত। বিষয়গুলো হচ্ছে: 1. সরকারি কাজের দক্ষতা, 2. স্বাধীন বিচার ব্যবস্থা, 3. বৈধ চুক্তির প্রয়োগ, 4. জবাবদিহিতামূলক প্রশাসন, 5. স্বাধীন সরকারি নিরীক্ষক, 6. প্রতিনিধিত্বমূলক আইনসভার কাছে দায়বদ্ধতা, 7. আইন ও মানবাধিকার সংরক্ষণ, 8. বহুমুখী সাংগঠনিক কাঠামো, 9. সংবাদপত্রের স্বাধীনতা। সবশেষে আমরা বলতে পারি যে শাসন প্রক্রিয়ায় জনগণের অংশগ্রহণ, আইনের শাসন, অবাধ তথ্য প্রবাহ, জনগণকে উন্নত সেবা প্রদান, কর্তৃপক্ষের দায়বদ্ধতা, সাম্য বিরাজ করে, তাকেই সুশাসন বলে। অর্থাৎ শাসন প্রক্রিয়ার সুশৃঙ্খল ও কাঠামোগত একটি রূপ সুশাসন, যা একটি আদর্শকে বাস্তবায়িত করে। এখানে সুস্পষ্টভাবে রাষ্ট্রের দায়িত্ব ও কর্তব্য, রাষ্ট্র ও জনগণের মাঝে সম্পর্ক, জনগণের দায়িত্ব ও কর্তব্য, নেতা, জনতা ও রাষ্ট্রের আন্তঃসম্পর্ক, প্রশাসন, সুশীল সমাজ ও গণমাধ্যমের বিভিন্ন দিক বিস্তারিতভাবে বিশ্লেষণ সহ স্থান পায়। জনগণ, রাষ্ট্র ও প্রশাসনের সাথে অত্যন্ত ঘনিষ্ঠ প্রত্যয় এখন সুশাসন। এখন আমরা পৌরনীতির পরিধি ও বিষয়বস্তু নিয়ে আলোচনা করব। পৌরনীতি মূলত নাগরিকতা বিষয়ক একটি গতিশীল সামাজিক বিজ্ঞান। আধুনিক জাতীয় রাষ্ট্রের পরিধি ও কার্যাবলী বৃদ্ধির সাথে সাথে পৌরনীতির পরিধিও ক্রমশ বৃদ্ধি পাচ্ছে। মূলত নাগরিকের জীবন ও কার্যাবলী যতদূর বিস্তৃত, পৌরনীতির বিষয়বস্তু ও ততদূরই প্রসারিত। এখন আমরা পৌরনীতির বিষয়বস্তু কি এগুলো ধারাবাহিকভাবে আলোচনা করব। 1. নাগরিকতা বিষয়ক আলোচনা। নাগরিকতা বিষয়ক আলোচনা পৌরনীতির মূল আলোচ্য বিষয়। নাগরিক, নাগরিকতার অর্থ ও প্রকৃতি, নাগরিকতার অর্জন ও বিলোপ, সুনাগরিকতার গুণাবলী, নাগরিক অধিকার ও কর্তব্যবোধ ইত্যাদি স্বরূপ ও বিবর্তন নিয়ে পৌরনীতি আলোচনা করে। 2. নাগরিক অধিকার ও কর্তব্য। পৌরনীতি রাষ্ট্রের সদস্য হিসেবে নাগরিকের অধিকার ও কর্তব্য নিয়ে আলোচনা করে। অধিকার ও কর্তব্যের ধারণা, প্রকৃতি, প্রকারভেদ, নাগরিকের মৌলিক অধিকার, মানবাধিকার প্রভৃতি পৌরনীতির আলোচনার অন্তর্ভুক্ত। 3. মৌলিক সামাজিক প্রতিষ্ঠান সম্পর্কে আলোচনা। পৌরনীতি নাগরিক জীবনের সাথে জড়িত বিভিন্ন মৌলিক সামাজিক প্রতিষ্ঠান সম্পর্কে আলোচনা করে। যেমন মানব সমাজের আদি ও অকৃত্রিম প্রতিষ্ঠান হলো পরিবার। পৌরনীতি তাই পরিবারের বর্তমান ও অতীত রূপ এবং কার্যাবলী, সমাজের বিকাশ, সামাজিক পরিবর্তনের প্রকৃতি ও স্বরূপ,
মূল্যবোধ, রাষ্ট্রের প্রকৃতি ও উৎপত্তির ইতিহাস এবং বিকাশের ধারা সম্পর্কে আলোচনা করে। 4. রাজনৈতিক প্রতিষ্ঠান সম্পর্কে আলোচনা। পৌরনীতি সামাজিক প্রতিষ্ঠানের পাশাপাশি রাজনৈতিক প্রতিষ্ঠান সম্পর্কেও আলোচনা করে, যেমন রাষ্ট্রের সংজ্ঞা ও প্রকৃতি, উৎপত্তির ইতিহাস, রাষ্ট্রের উপাদান, সংবিধানের প্রকৃতি, সরকারের প্রকৃতি, সরকারের বিভিন্ন বিভাগের প্রকৃতি, রাজনৈতিক দল, জনমত, নির্বাচন, নির্বাচক মণ্ডলী প্রভৃতি রাজনৈতিক প্রতিষ্ঠান নিয়ে পৌরনীতি আলোচনা করে। 5. সামাজিক রাজনৈতিক বিমূর্ত বিষয় নিয়ে আলোচনা। পৌরনীতি সামাজিক ও রাজনৈতিক অঙ্গনের বিভিন্ন বিমূর্ত বিষয়, যেমন রাষ্ট্র, আইন, নৈতিকতা, স্বাধীনতা, সাম্য প্রভৃতি বিষয় নিয়ে আলোচনা করে। 6. নাগরিকতার স্থানীয়, জাতীয়, আন্তর্জাতিক বিষয় সম্পর্কে আলোচনা। পৌরনীতি নাগরিকতার স্থানীয়, জাতীয়, আন্তর্জাতিক বিষয় নিয়ে আলোচনা করে। নাগরিকের সামাজিক ও রাজনৈতিক কার্যাবলীর সাথে সম্পর্কযুক্ত স্থানীয় সংস্থা, যেমন ইউনিয়ন পরিষদ, পৌরসভা, সিটি কর্পোরেশন, উপজেলা পরিষদ, জেলা পরিষদ ইত্যাদির গঠন কার্যাবলীর বিশদ বিবরণ পৌরনীতির মাধ্যমেই জানা যায়। জাতীয় চেতনার ভিত্তিতে গঠিত রাষ্ট্র সম্পর্কে আলোচনা করে পৌরনীতি জাতীয় স্বাধীনতা আন্দোলন, বিভিন্ন নেতার অবদান, জাতীয় গুরুত্বপূর্ণ ঘটনাসমূহ, শাসনতান্ত্রিক সমস্যা ও সংবিধান নিয়ে আলোচনা করে। এছাড়াও বর্তমান নাগরিক জীবন বৈশ্বিক প্রেক্ষাপটে আবর্তিত হয়। বন্ধুত্ব, বিশ্বশান্তি, অগ্রগতির প্রেরণায় বিশ্বের সকল জাতি আজ পরম মৈত্রীর বন্ধনে আবদ্ধ। পৌরনীতি সেই বন্ধনকে সুদৃঢ় করার লক্ষ্যে বৈদেশিক সম্পর্কের নীতি, আন্তর্জাতিক সংস্থাসমূহ এর উদ্দেশ্য, গঠন, কার্যাবলী সম্পর্কে বিশদভাবে আলোচনা করে। 7. পৌরনীতি নাগরিকের অতীত, বর্তমান এবং ভবিষ্যৎ নিয়ে আলোচনা করে। অতীত ও বর্তমানের পরিপ্রেক্ষিতে ভবিষ্যৎ নাগরিক জীবন কেমন হবে, পৌরনীতি তার দিক নির্দেশনা দিয়ে থাকে। 8. পৌরনীতি বিভিন্ন রাজনৈতিক ঘটনাবলী নিয়ে আলোচনা করে, যেমন 1905 সালের বঙ্গভঙ্গ আন্দোলন, 1906 সালের মুসলিম লীগ প্রতিষ্ঠা, 1916 সালের লখনৌ চুক্তি, খেলাফত ও অসহযোগ আন্দোলন, 1940 সালের লাহোর প্রস্তাব, 1947 সালের দেশ বিভাগ, 1952-এর ভাষা আন্দোলন, 54-এর যুক্তফ্রন্ট নির্বাচন, 1966-এর 6 দফা, 1969-এর গণ অভ্যুত্থান, 1970 সালের নির্বাচন, 1971 সালের স্বাধীনতা যুদ্ধ ইত্যাদি বিভিন্ন রাজনৈতিক ঘটনাবলী আমরা পৌরনীতি পাঠের মাধ্যমেই জানতে পারি। 9. বিভিন্ন শাসনতান্ত্রিক বিকাশ সম্পর্কেও আলোচনা করে। ব্রিটিশ ভারত, পাকিস্তান ও বাংলাদেশের বিভিন্ন শাসনতান্ত্রিক সমস্যা, বিকাশধারা সম্পর্কে পৌরনীতি আলোচনা করে। ব্রিটিশ শাসনামল, পাকিস্তান শাসনামলের বিভিন্ন আইন, সংবিধান এবং শাসনতান্ত্রিক বিকাশধারা নিয়েও পৌরনীতি আলোচনা করে। 10. পৌরনীতি আমাদেরকে সুনাগরিকতার শিক্ষা দেয়। পৌরনীতি ও সুশাসনে পাঠের মাধ্যমে আমরা সুনাগরিকতা অর্জনের গুণাবলী, যেমন বুদ্ধি, বিবেক, আত্মসংযম, শৃঙ্খলাবোধ ইত্যাদি সম্পর্কে জানতে পারি। এছাড়াও নাগরিক জীবনের সাথে জড়িত বিভিন্ন সমসাময়িক বিষয়াদি, যেমন পরিবেশগত সমস্যা, বিভিন্ন সামাজিক সমস্যা ইত্যাদি নিয়েও পৌরনীতি আলোচনা করে। এছাড়াও ইভটিজিং, দুর্নীতি, সন্ত্রাস, রাজনৈতিক অস্থিরতা, প্রাকৃতিক দুর্যোগ প্রভৃতি পৌরনীতির আলোচনার বিষয়বস্তু। সবশেষে আমরা বলতে পারি পৌরনীতি নাগরিকতা বিষয়ক একটি গতিশীল সামাজিক বিজ্ঞান। সুতরাং গতিশীল সামাজিক বিজ্ঞান হিসেবে এর পরিধি ও বিষয়বস্তু প্রতিনিয়ত পরিবর্তিত ও বিস্তৃত হচ্ছে। এখন আমরা পৌরনীতি পাঠের প্রয়োজনীয়তা নিয়ে আলোচনা করব। নাগরিক জীবন ও রাষ্ট্রীয় শাসন ব্যবস্থার জটিলতা ক্রমাগত এত বৃদ্ধি পাচ্ছে যে পৌরনীতি সম্পর্কে সুশৃঙ্খল জ্ঞান লাভ ছাড়া সমস্যা সমাধানের বিকল্প কোনো উপায় নেই। এ প্রসঙ্গে জর্জ বার্নার্ড শয়ের উক্তিটি উল্লেখ করা যেতে পারে। তিনি বলেছেন, একমাত্র পৌরনীতি পাঠের জনপ্রিয়তা ছাড়া মানব সভ্যতা রক্ষা করা সম্ভব না। পৌরনীতি নাগরিক জীবন সম্পর্কে সঠিক দিক নির্দেশনা প্রদান করে বলে সভ্য সমাজের প্রত্যেক সদস্যের পৌরনীতি পাঠ করা প্রয়োজন। পৌরনীতি আমাদেরকে সুস্থ ও সুন্দর সমাজ জীবন গঠনের শিক্ষা দেয়।
ইতিহাস যেমন মানুষের অতীত ও বর্তমান নিয়ে আলোচনা করে এবং ভবিষ্যতের পথ নির্দেশ করে, অর্থনীতি যেমন মানুষের অর্থনৈতিক সম্পর্ক, সমস্যা ও জীবনের মান উন্নয়নের উপায় সম্পর্কে জানতে সাহায্য করে, পৌরনীতি তেমনি পারস্পরিক সহযোগিতার দ্বারা সুস্থ ও সুন্দর সমাজ জীবন কিভাবে গঠন করা যায়, জনগণের সর্বাধিক মঙ্গল কিভাবে করা যায় সে সম্পর্কে আমাদেরকে শিক্ষা দেয়। 2. পৌরনীতি পাঠ করলে নাগরিকরা তাদের অধিকার ও কর্তব্য সম্পর্কে জানতে পারে। নাগরিক চেতনা বিকশিত হয়। কর্তব্যবোধে উদ্দীপ্ত হয়ে কিভাবে রাষ্ট্রীয় জীবনে সফলতা আনতে হবে সেই বিষয়ে সচেতনতা প্রাপ্ত হয়। 3. পৌরনীতি সুনাগরিকতার গুণাবলী বিকাশে সহায়তা করে। সহনশীলতা, কর্তব্যনিষ্ঠা, নিয়মনিষ্ঠা ইত্যাদির অনুপস্থিতিতে গণতান্ত্রিক ব্যবস্থা অচল হয়ে পড়ে। পৌরনীতির অনুশীলনের মাধ্যমে এসব গুণাবলীর বিকাশ সাধিত হয় এবং সুনাগরিকতা বিকশিত হয়। 4. পৌরনীতি ও সুশাসন নাগরিক দৃষ্টিভঙ্গি উদার করে। পৌরনীতি ও সুশাসন পাঠে মানুষের মনের গোঁড়ামি, অন্ধবিশ্বাস, সংকীর্ণতা, দীনতা, কুসংস্কার, পরশ্রী কাতরতা প্রভৃতি দূর হয় এবং দৃষ্টিভঙ্গি উদার ও প্রসারিত হয়। 5. পৌরনীতি পাঠের মাধ্যমে বিভিন্ন সংগঠন ও প্রতিষ্ঠানের অতীত সম্পর্কে আমরা জানতে পারি। অতীতে সমাজ, রাষ্ট্র, সার্বভৌমত্ব, আইন, স্বাধীনতা, সাম্য প্রভৃতি প্রতিষ্ঠানগুলো কী রূপ ছিল তা না জানলে ভবিষ্যতে এগুলোর সাংগঠনিক রূপ কী হওয়া উচিত তা অনুমান বা কল্পনা করা সম্ভব হতো না। 6. পৌরনীতি পাঠের মাধ্যমে আমরা রাষ্ট্রের বর্তমান অবস্থা সম্পর্কেও জানতে পারি। 7. পৌরনীতি ও সুশাসন নাগরিক চেতনা বৃদ্ধি করে। পৌরনীতি ও সুশাসন পাঠের মাধ্যমে আমরা বিভিন্ন সামাজিক এবং রাজনৈতিক সংগঠনগুলোর অতীত, বর্তমান এগুলোর প্রকৃতি, কার্যাবলী এবং গুরুত্ব সম্পর্কে জানতে পারি। এর ফলে মানুষের রাজনৈতিক জ্ঞান এবং নাগরিক চেতনা বৃদ্ধি পায়। 8. পৌরনীতি ও সুশাসন নাগরিকদের গণতান্ত্রিক চেতনা বৃদ্ধি করে। পৌরনীতি ও সুশাসন গণতন্ত্রের প্রকৃতি, প্রকারভেদ, দোষ, গুণ এর সফলতার শর্তাবলী সম্পর্কে আলোচনা করে, ফলে জনগণের মধ্যে নাগরিক চেতনা বৃদ্ধি পায়। পৌরনীতি পাঠের মাধ্যমে নাগরিকগণ বুদ্ধিমান ও বিচক্ষণ হয়ে ওঠে। সরকারি কাজে সহায়তা করার পাশাপাশি তাদের রাজনৈতিক ঔদাসীন্যতাবোধ দূর হয়, ফলে নাগরিকরা নিজেদেরকে আদর্শ নাগরিক হিসেবে গড়ে তুলতে পারে। পৌরনীতি ও সুশাসন পাঠের মাধ্যমে ছাত্রছাত্রীরা রাষ্ট্র ও নাগরিকতা সম্পর্কে বিভিন্ন বিষয় জানার মাধ্যমে তাদের জ্ঞানের পরিধি বিস্তৃত হয়। এছাড়াও পৌরনীতি এবং সুশাসন অধ্যয়নের মাধ্যমে বিশ্ব শান্তি প্রতিষ্ঠার বিভিন্ন উপায় সম্পর্কে জ্ঞান অর্জন করা যায়। এছাড়াও পৌরনীতি ও সুশাসন পাঠ করার ফলে নাগরিকদের দেশপ্রেম বৃদ্ধি পায়। এর ফলে দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষার জন্য একজন নাগরিক প্রয়োজনে জীবনদান করতেও কুণ্ঠিত হয় না। পৌরনীতি ও সুশাসন সুযোগ্য নেতৃত্ব গড়ে তোলার শিক্ষা দেয়। নেতৃত্ব কী, কীভাবে নেতৃত্ব লাভ করা যায়, নেতৃত্বের আবশ্যকীয় গুণাবলী কী কী, নেতৃত্ব অর্জনের সমস্যা কী কী, কীভাবে এসব সমস্যা দূর করা যায়, এইসব বিষয় নিয়ে পৌরনীতি আলোচনা করে থাকে। ফলে পৌরনীতি ও সুশাসনের জ্ঞান সুযোগ্য নেতৃত্ব বিকাশে সাহায্য করে। আমাদের এতক্ষণের আলোচনা থেকে আমরা বলতে পারি, সুন্দর ব্যক্তিজীবন, সমাজ জীবন ও রাষ্ট্রীয় জীবন গড়ে তোলা এবং সুনাগরিকতার শিক্ষা অর্জন করতে হলে পৌরনীতি ও সুশাসনের জ্ঞান অর্জন করা খুবই প্রয়োজন। সুপ্রিয় শিক্ষার্থী, আমি এতক্ষণ তোমাদের সাথে পৌরনীতি ও সুশাসনের বিভিন্ন বিষয় নিয়ে বিস্তারিত আলোচনা করলাম। আশা করি তোমরা বুঝতে পেরেছ। আজ এ পর্যন্তই। ধন্যবাদ।